যে ঈদে অফিস আদালত সবকিছু বন্ধ, এই মুহূর্তে আপনি রেজাল্টটা প্রকাশ করলেন। অভিষেকের বাংলায়, মুক্তর বাংলায়, ইংরেজি কালায়, হরিনাম মন্ডলা, সমর্থন সমর্থন, ইংরেজি কালায়, আমাদের অধিকার, এক দফায় এক দাবি, 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 এক দফায় এক দাবি। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জুনিয়র পরীক্ষা এবং বর্ষাদ শিক্ষা হয়েছে আমাদের সহযোগিতাময় সম্মানিত সমাজ সমাজ সহযোগিতা ভাই বোনেরা এবং সামনে প্রশাসনের উদ্যোতন কর্তৃপক্ষ এবং এনসিআরটির উদ্যোতন কর্তৃপক্ষকে আমি বিশ্বাস পোষণ করে বলতে চাই, আমি তরুণ একজন শিক্ষক, আমি প্রথম এনসিআরটির পরীক্ষার মাধ্যমে আমার চাকরি হয়েছিল মাগুরা জেলার সাধারণ জেলায়। আমি 16তম এনসিআরটির লিখিত ফিজিক্যাল এবং ভাইভাতে উত্তীর্ণ হয়ে আমি এবং 17তম আমি অংশগ্রহণ করি। অর্থাৎ আমার এনটিআরসি সনদ আছে 4টা, 12তম লেকচারার ইসলামিক স্টাডিজ এবং 14তম অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যারাবিক, 15তম এনটিআরসি 15তম অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যারাবিক, 16তম অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যারাবিক। আমার একাধিক সনদ থাকার পরেও আমার স্বপ্ন ছিল আমি লেকচারার হয়। আমি 17তম আমি পরীক্ষা দিয়ে রিটেলে আমি ফেল করি। 18তম সর্বশেষ আমি 18তম পরীক্ষা দিই, রিটেল এবং ভাইভা পরীক্ষা দিয়েছি। আমি একজন শিক্ষক হিসেবে আমাকে ভাইভা 18তম ফেল করিয়ে দিয়েছে। আমি নাকি অযোগ্য, আমি নাকি শিক্ষা হওয়ার যোগ্য নয়। আমি এনটিআরসির কাছে প্রশ্ন রাখতে চাই, আমি কিভাবে 12, 13, 14, 15, 16 উত্তীর্ণ হয়েছি? আমি কিভাবে আমি এতগুলো সনদ আমি হাসিল করেছি? আমি এনটিআরসি যেহেতু আমি একজন পুরানো ক্যান্ডিডেট হিসাবে এনটিআরসি এর নিয়ম নীতি সম্পর্কে আমি যথেষ্ট অকপাল। আমি এনটিআরসি এর নীতিমালায় আছে যে পরিমাণ শূন্যপদ থাকবে সেই পরিমাণ পাস করাবে এবং 20% অপেক্ষমান পদ রাখবে, অর্থাৎ 20% অতিরিক্ত রাখবে। যারা অন্য পরিপূর্ণ চাকরি করবে বা মারা যাবে এই পদগুলোকে অপেক্ষমান তালিকা থেকে তাদেরকে নিয়োগ দেবে। কিন্তু 18 সালের এই নিয়োগ পরীক্ষায় ওই সময় 23 সালে যে শূন্যপদের চাহিদা দিয়েছিল সেখানে পদ সংখ্যা ছিল 1,10,000। কিন্তু এনটিআরসি নীতিমালায় যেহেতু উল্লেখ রয়েছে যে পরিমাণ পদ থাকবে সেই পরিমাণ পদের প্রার্থী টিকানো হবে এবং সাথে সাথে অপেক্ষমান 20% অতিরিক্ত বেশি রাখবে। কিন্তু কিভাবে এই বৈষম্য হয়েছে? 82,000 পরীক্ষার্থী অংশগ্রহণযোগ্য ভাই সেখান থেকে আমি 18তম শিক্ষক নিবন্ধনে ভাইভা পাঠিয়েছিলাম। তো আমাদের বৈষম্য এনটিআরসি এর আগে ওনারা পরীক্ষা দিয়েছে, পাস করেছে যারা 40 মার্ক ছাত্রী হয়ে গেছে তারা সনদ দিয়েছে। এরপরে তারা উপস্থিতি ছিল, তাদের কাগজপত্রের সমস্যা ছিল, সবাইকে পাস করে দিয়েছে। সেক্ষেত্রে পাশের হার ছিল 96, 97,
আপনারা মত আকার ছিল 1,10,000 প্লাস, সেখানে আপনারা বৈষম্যমূলক আচরণ করে যারা উপস্থিতি ছিল, যাদের কাগজপত্রের সমস্যা ছিল না, ইভেন যারা ভাইভাতে সব প্রশ্নের উত্তর দিয়েছে তাদেরকে ফেল করিয়ে পাশের হাত নিয়ে আসলেন 72%। আসলে আমাদের কারণই জানা নাই আমরা কেন এই বৈষম্য শিকার হয়েছি। তাহলে কি আমরা ধরে নেব আপনারা চাচ্ছেন বর্তমান সরকারের সাথে ছাত্র সমাজের আবার দ্বন্দ্ববাদের বর্তমান পরিস্থিতি আবার অরাজকতার সৃষ্টি হোক, পুলিশ প্রশাসনের সাথে আমাদের আবার দ্বন্দ্ব। এছাড়া তো আমরা কোনো কারণ দেখছি না। আমাদের জিজ্ঞেস করা হয়েছিল আপনি কোন জেলা থেকে এসেছেন, একজন অর্থনীতিবিদের নাম বলছেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বলছি, এরপরে বলেছেন আপনি আসতে পারেন। এই দুইটা প্রশ্নের উত্তর কি আগে ভুল করেছিলাম কিংবা আমি কি সাড়ে 7 বলা তালিকা ফেল করে দিয়েছি কিনা আমি এনটিআরসির কাছে জবাব চাই। আমি আরও তারা প্রশ্ন করেছে আপনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন কিনা, কেউ যদি বলেছে হ্যাঁ করেছি ওনার কাছে থেকে প্রশ্ন তাহলে কি আমরা জুলাই সেই ভাইবার মার্কটা রিটেন মার্কে যোগ হয় না। তাহলে ভাইবার মার্ক যদি রিটেন মার্কসে যোগ হওয়া অবৈধ না হয় তাহলে ভাইবারটা ফেল করে দেওয়া কেন অবৈধ হবে না? আমরা আমাদের দাবি একটাই, তারা তো যারা অংশগ্রহণ করেছিলেন যাদের কাগজপত্রের সমস্যা ছিল না তাদের যে আমরা যাদের তালিকায় চাকরি পাবেন যাদের আপনারা কি এনটিআরসি এর কারোর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন? কতটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের রেজাল্ট দিয়েছে আপনারা অ্যানালাইসিস করেন। তারা ভাইবা নিয়েছে মূল প্রসেস বিলি থেকে ভাইবা পর্যন্ত মোট সময় লেগেছে 22 মাস। তারা ভাইবা শুধু নিয়েছে 7 মাস যাবত, কিন্তু ভাইবার রেজাল্ট প্রকাশ করেছে মাত্র 3 দিন পর। এবং তাদের কাছে কোনো যারা ভাইবা নিয়েছে তাদের কাছে কোনো রিটেন মার্কস থাকে না। তারা শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজের ইচ্ছা মতো তাদেরকে ফেল করে দিয়েছে। আপনাদের প্রতিনিধি দলকে আজকে গিয়েছে? আগে আমাদের রেজাল্ট দিয়েছে যাতে আমরা কোনো তাদের সাথে আমরা মুখোমুখি হইতে না পারি, জবাব করতে পারি, আন্দোলন করতে পারি। তারা সবকিছু প্রি প্ল্যান করে আমাদের সাথে এই লেখাগুলো আমরা একটু করে যাবো। আমাদের সামনে তৈরি করে আছে প্রশাসনের বাইরে সাথে বলা হয়েছে আপনারা ওনাদের সহযোগিতাকে নিয়ে যাবো, ওনাদের সাথে কথাবার্তা বলা আমরা আমরা শুধু তারা আমাদেরকে চাকরি দেবে না, মন্ত্রণালয় তারা আমাদেরকে শুধু সুযোগ দিই। আমরা আমাদের মেধার ভিত্তিতে আমরা যদি চাকরি পাই আলহামদুলিল্লাহ। আমি আমার লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমি চাকরি করতে চাই। আমি যোগ করলে আমি চাকরি পাবো, আর যোগ করলে আমি চাকরি করবো না। আমাদের একটা দিকে তারা আমাদেরকে সনদ দিয়ে দেবে, কারণ তারা আমাদেরকে অনলাইন পেমেন্ট করে দিয়েছে। আমি একজন আইবি প্রবাসী ভাইবার পাঠিয়েছিলাম, আমাদের আইবি প্রবাসী ভাইবার থেকে তারা 53% পাস করেছে, 47% তারা আমাদেরকে ফেল করেছে। একটা ভাইবাতে 50%-এর কাছাকাছি ফেল করানো কি এটা কি বৈষম্য নয়? আমরা অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত চাই এবং আমরা আমাদের সনদ ফিরে পেতে চাই। আমরা যেন জাতীয় মেধা তালিকায় আমাদের নাম আসে এবং আমরা যেন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি এবং আমাদের ফলাফল দেওয়ার আগে কোনো গণবিজ্ঞপ্তি আমরা মেনে নেব না। এরপর আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি নেব। যদি তারা আমাদেরকে সনদ দেওয়ার আগে তারা যদি কোনো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে এবং আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে আমরা জীবনভর আন্দোলন করবো এখানে। সাবিয়া শুনে না আমি এটাও বিশ্বাস করি এখানে 1 থেকে 2,000 ঢাকায় ভালো ভালো প্রাইভেট প্রতিষ্ঠানে তারা খেয়ে পরিবেশ থাকবে। আমি এটা বলতে চাই আপনারা 1 থেকে 2,000 এখানে না আছে, তারা একটা সনদ দিয়ে হলো প্রাইভেট স্কুল বন্ধ হলো সনদ দিয়ে তাদের জীবন বাঁচাতে পারবে। আজকে আমাদের বয়স প্রায় শেষের দিকে, আপনারা দয়া করে একটি সনদ দেন। এই সনদের জন্য আপনারা তো সনদ দেন, আপনারা তো চাকরি দেন না, কাজেই আপনাদের বলা উচিত
যে একটা সনদ দিয়ে হলো এরা আমরা কোথাও চাকরি করে খেতে পারবে এইটুকু তারা আমাদের পক্ষে দেখান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমাদের কেন্দ্রীয় যারা রয়েছেন, যারা স্মারকলিপি রেডি করেছেন, তারা একটু আসবেন, স্মারকলিপি দেন। আমরা এখানে মতামত জানতে চাচ্ছি তারা কি বলে, এবং আমরা পরবর্তীতে প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ে যাব, সেখানেও স্মারকলিপি জমা দিব। এটা আমরা সবাইকে বলছিলাম। কাজে স্মারকলিপি আমাদের কালকে রেডি ছিল, কিন্তু আজকে আমরা এখন স্মারকলিপি দিতে পারতেছি না। আমাদের কেন্দ্রীয় সমন্বয়করা কোথায় আছে এখন? স্মারকলিপি দ্রুত নিয়ে আসেন, দ্রুত নিয়ে আসেন, আমরা স্মারকলিপি দিতে যাবো। এবং আমরা ইতিমধ্যে দেখেছেন এখানে প্রশাসনের লোকরা প্রথমে আমাদেরকে বলছে যে স্মারকলিপি নিয়ে আসো। তো সমন্বয়করা দ্রুত স্মারকলিপি নিয়ে আসেন, আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। এখানে আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাচ্ছিলাম, 18তম নিবন্ধন ভাইবা এনটিএসসি তারা যে দায়িত্ব পালন করেছে ভাইবা ফলাফলে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি এবং অ্যানালাইসিস করে জানতে পেরেছি এবং তদন্ত করেছি, এই তদন্ততে আমরা যে বিষয়টি সরাসরি পেয়েছি, যে সকল ক্যান্ডিডেটদের দাঁড়িয়ে ছিল তাদেরকে সরাসরি ফেল করাইছে, যে সকল ক্যান্ডিডেটরা জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকে সরাসরি ফেল করাইছে। এছাড়া আমরা আরো দেখেছি এখানে যে সকল মেয়েরা যারা উল্টা বোরকা পরে আসে তাদেরকে সরাসরি ফেল করাইছে। তো এর কারণ কি? এভাবে তারা কিভাবে মেধা যাচাই করছে, এভাবে কিভাবে তারা ফেল করাইছে, এটা আমরা বুঝতেছি না। এছাড়াও আমরা দিনের মধ্যে ফলাফল দিয়ে দিয়েছে। তো এটার কারণ কি? এখানে তারা ইটকে ব্যবহার করছে, ইটকে ব্যবহার করে তারা ফলাফল তৈরি করেছে এবং ঈদের পর পরে তারা আবার গণবিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। এটার কারণ কি? এইখানে চরম বৈষম্য এবং দুর্নীতি স্পষ্ট লক্ষ্য করা গেছে, আমরা সেটি তদন্ত করে দেখেছি। সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি এনটিআরসি এর কর্মকর্তাদেরকে, আপনারা কোনো গণবিজ্ঞপ্তি এখন প্রকাশ করতে পারবেন না আমাদের ছাড়া, যেহেতু এখানে শত শত হাজার হাজার মেধাবীরা বাদ পড়েছে। আমরা চাই না মেধাবীদেরকে বাদ রেখে গণবিজ্ঞপ্তিতে যুক্ত হতে। সুতরাং এখানে কোনো গণবিজ্ঞপ্তি হবে না, আমরা কোনো গণবিজ্ঞপ্তি চাই না। আমরা চাই মেধাবীদেরকে তদন্ত করে তাদেরকে আবার ফলাফল পুনরায় প্রকাশ করতে হবে 18তম শিক্ষক নিবন্ধনে। তা না হলে 18তমতে যে বৈষম্যমূলক ভাইবা ফলাফল তারা তৈরি করেছে, আইনি প্রশাসনদেরকে আমরা বলবো আপনারা একটু তদন্ত করে দেখেন, যদি বৈষম্য না পান তাহলে আপনারা আমাদেরকে বললেন। এখানে স্পষ্ট বৈষম্য লক্ষ্য করা গেছে, এই বৈষম্য কেউ মানতে পারবে না। কাজেই আমরা চাচ্ছি এনটিআরসি এই বিষয়টি খতিয়ে দেখে তারা পুনর্মূল্যায়ন করে 18তম ভাইবা ফলাফল সকল প্রার্থীদেরকে পুনরায় উত্তীর্ণ করে তাদেরকে ফলাফল দিতে হবে। আমরা আমাদেরকে যারা তো আমাদের আমার সামনে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, এনটিআরসির কর্মকর্তা ও যারা সংশ্লিষ্ট এনটিআরসির সাথে জড়িত উপবিষ্ট আমার সহযোদ্ধারা, সাধারণ জনগণ, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি কথা বলতে চাই, শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু বাংলাদেশের শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা এবার 18তম নিবন্ধনে অংশগ্রহণ করেছে, কিন্তু মেধাবী দেখে দেখে এনটিআরসি এই কালো আইন যারা 80+ উপরে মান পাবে তাদেরকে ফেল করানো হয়েছে। আমাদের শিক্ষা খাতে তরুণ মেধাবীরা আসতেছে, কিন্তু এনটিআরসির এই কালো আইনের জন্য মেধাবীরা
বসে আছে, আপনারা কদিন এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছেন এখানে? আপনারা পালিয়ে যাবেন, জুলুম করবেন না, জুলুমের অন্যায় আল্লাহ বরদাস্ত করবে না, আপনারা ভেঙে যাবেন। আমাদের মনের যে প্রত্যেকটা শিক্ষার্থী সবাই আমি মনে করি 83,000 সকলেই মেধাবী। মেধাবী ছাড়া এখানে কেউ এনটিআরসিতে এসে যোগ্যতা প্রমাণ করে রিজেন দিয়েছে। আপনার রিজেনের ভিত্তিতে সবাইকে ষষ্ঠ গণভিত্তিতে অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন। এই সংস্থা শিক্ষা সংশ্লিষ্ট সংস্থার আগে সংস্কার, সরকার সংস্কার, এদেরকে সংস্কার করতে হবে। দেশ এখান থেকে এগিয়ে যাবে। আপনি কেন মেধাবীদেরকে সুযোগ দিচ্ছেন না? দেশকে কেন এগিয়ে যাওয়ার আপনি সামনে কেন আগানোর জন্য চেষ্টা করছেন না? যেখানে 60,000 জাল সনদ আপনি কিভাবে দেন? আমাদের জানতে চাই কেন 60,000 জাল সনদ দেন? আর আমরা মেধাবী হয়ে আমি কি অযোগ্য? আমরা কি অযোগ্য? এক একটা মেধাবী এখানে আছে, আপনি নাইলে আপনারা আবার পরীক্ষা করেন। আমি কোনো মূল্যায়ন চাই না, সরাসরি সনদ চাই। আমরা সকলে সরাসরি সনদ চাই, সনদ চাই, সনদ দিতেই হবে, সনদ চাই। এনটিআরসির কোনো জবাব দেয় না, আমরা চাই না। আমরা কারো বিরুদ্ধে না, আমরা বিনয়ের সহিত বলতেছি এই এনটিআরসির কর্মকর্তাবৃন্দ যারা যারা সংশ্লিষ্ট আছেন, আমাদের সমস্যাটা একটু ছাড়, একটু সদয় হন আমাদের প্রতি। আমাদের সন্তান যখন আমাদেরকে নট কোয়ালিফাই বলে, আমরা এখানে মৃত স্যার সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কিভাবে আপনারা নিয়ম নীতিতে থাকবেন না কেন? আমি আমার সংসার একটা নিয়মে চলে, আপনার সংসার একটা নিয়মে চলে, আপনার পরিবার, আপনার কর্তৃপক্ষ এনটিআরসি একটা নিয়মে চলে। আপনি যেখানে নিয়ম মানেন না, কিভাবে দেশের নিয়ম দিয়ে এই মেধাবী ছাত্রদেরকে আপনি ধামিয়ে রাখবেন? কিভাবে পারবেন না, পারবেন না। যখন জুলাই আন্দোলন হয়েছে আমি ঘর থেকে বলছি আমার শিক্ষার্থীরা কিভাবে বেড়ে হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আর আপনারা জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে জেল করিয়েছেন, মাদ্রাসার এক একজন হুজুর তাদের বয়ান দেখি কি আপনারা অবগত হন না? আর আমি প্রধান উপদেষ্টা বলে আপনারা কি এতদিন মিডিয়ার সামনে যারা বলতে কথা বলছে আপনারা কি অবগত হন নাই? কেন আমাদের বিষয়টা খতিয়ে দেখলেন না? আমরা এখন সরাসরি সনদ চাই, অন্য কিছু চাই না। ষষ্ঠ গণভোটে যাদের 32 লাখ 35 লাখ হয়ে গেছে তাদেরকে আপনি দাওয়াত করে আমি এখানে আসছি, আমরা আসছি যারা 35 লাখ হয়ে গেছে, যারা যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সকলকে আপনি, তারা যদি মেরিট লিস্টে আসে, আসলে আসবে, না আসলে নাই, তাদের চাকরি হবে না, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু আমাদেরকে ষষ্ঠ গণভোটে সার্টিফিকেট সহ অংশগ্রহণ করতে পারাতে হবে। মানি না এই এনটিআরসি, আমরা মানি না। এনটিআরসি সংস্কার হওয়া দরকার, মেধাবীদের এগিয়ে আসতে দেন। আগামী ভবিষ্যৎ যখন আমার সন্তান বলবে এই এনটিআরসি দুর্নীতি করতে, সেখানে সে আবেদনই পারবেন না। বিগত দিনগুলোতে আমাদের স্টুডেন্টরা আবেদন করে নাই, কেন আপনারা মেধাবীদেরকে এগিয়ে দেন নাই? দাবি, আমাদের দাবি কোনো কিছু না, আমি কিছুই চাই না, শুধু সনদ চাই, সনদ দিবেন, শেষে কথা। ভুল ভ্রান্তি হতে পারে, আমরা কারো প্রতিপক্ষ নয়, আমরা কারো প্রতিপক্ষ নয়, আমরা কারো বিরুদ্ধে চাই না। আমাদেরকে শুধু একটা সুযোগ দিয়ে, আমাদেরকে একটা সুযোগ দিয়ে শুধু আমাদের ষষ্ঠ গণভোটে আবেদন, আর ষষ্ঠ গণভোট